আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আপনাদের সামনে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। তো গতকালকার বিকেলে বেলায় আমি খবর পাই যে শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের সলিসিটর জেনারেল আর এবং আমাদের নামটা ভুলে গেলাম, মনে পড়ে যাবে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কংগ্রেস সদস্য মনু সিংভি, এটা চারজনে দেখা করেছেন। এবার কতগুলো ঘটনা পরম্পরা মেলান, যোগসূত্র আপনি খুঁজে বার করার আপনারা চেষ্টা করুন। প্রথম আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনাকে বেশি দিন রাখতে চায় না ভারত, কারণ তার বয়স হয়েছে, যদি ভারতে কোনো কিছু হয়ে যায় তাহলে পুরো ব্লেমটা এসে ভারতের উপরে পড়বে, ফলে যা করার ভারতবর্ষকে তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু আমি প্রথম দিকে বলেছিলাম। তার পরবর্তীকালে যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের ফোন এলো, সে খবর আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফোন এসছে। এখন দেখুন এই হরমুজ টার্নিং নিয়ে যে সমস্ত কথাবার্তা আছে, হরমুজটা নিয়ে সে সমস্ত কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, এবং ট্রাম্প স্বীকারও করেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী হেল্প চেয়েছি, এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি কেন যাব। এই 40 মিনিটের যে কথাবার্তা হয়েছে, আমি তখন বলেছিলাম নিশ্চয়ই আরো কথাবার্তা হয়েছে যেগুলো আমরা জানতে পারছি না। তার পর মুহূর্তে কয়েকদিন বাদে এই যে রাহুল গান্ধীকে ডেকে পাঠানো, বিরোধী দলনেতাকে ডেকে পাঠানো, তার সঙ্গে ট্রাম্পের ফোনের পর একটা দীর্ঘ আলোচনা, সে আলোচনাটা কি হতে পারে? নিশ্চয়ই হরমুজ নিয়ে নয়, কারণ আমি প্রথম বলেছিলাম যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা এইখানে আমাদের দেশে হয়ে থাকবেন, অতিথি হয়ে থাকবেন। আমি প্রথম বলেছিলাম, পরবর্তীকালে যার সত্যতা প্রমাণিত হয়েছে সবাই আপনারা জানেন। এখন যেহেতু একটা সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে আনা হয়েছিল, এবং তাকে ফেরত পাঠানোর ব্যাপারটাও কিন্তু সর্বদলীয় সিদ্ধান্তের মাধ্যমেই হবে, সরকার কিন্তু একা করবে না। তার প্রাথমিক ভিত রচনা করতেই আমার মনে হয়, যদ্দূর মনে হয়, রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন। এবং গান্ধী পরিবার, এই গান্ধী আর গান্ধী নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে কথাটা হচ্ছে কিন্তু গান্ধী অপভ্রংশ হয়ে যেটা গান্ধীতে পরিণত হয়েছে। গান্ধী বলে কিন্তু কোনো টাইটেল ভারতবর্ষে নেই, গান্ধী আছে কিন্তু গান্ধী বলে কিছু নেই, কিন্তু অপভ্রংশ সেটাই চালু হয়ে গেছে, গান্ধী 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 চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি বিভিন্ন কাগজপত্র দেখেন সেখানে কিন্তু গান্ধী লেখা হয়, গলচন্দ্রবিন্দু আকার ধয় দীর্ঘই। আমি দুবার ভুল লিখব না, কারণ বানান লেখার সময় কিন্তু আমি অত্যন্ত সতর্ক থাকি। আপনারাও সতর্কতা থাকতে পারেন। কি করে করবেন? যে বানানটা লেখার পর যদি আপনার মনে হয় একটু অচেনা, তাহলে একটু ঘুরিয়ে লিখুন, ঠিক চেনা বানানটা চোখের সামনে এসে পড়ে যাবে। আর কোনটার পরে দন্তের ন হবে, কোনটার পরে মধ্যের ন হবে, সেগুলো একটুখানি আপনি জেনে নেবেন। যাই হোক, আমি যখন লিখেছিলাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে হরিশ সালভে, যিনি কিংস কাউন্সিলের এখন সদস্য, এবং অভিষেক মনু সিংভি, চারজনে দেখা করে শেখ হাসিনার সঙ্গে। আসলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা গিয়েছিলেন শেখ হাসিনার মনোভাব জানতে এবং তার শরীর সম্পর্কে। এমনি তো যান, মাঝে মাঝে যাওয়া আসা করেন, কারণ কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার,
সেটা কিন্তু অটুট সম্পর্ক। সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে সেই সম্পর্কটি গড়ে ওঠে মুজিবুর রহমান থাকাকালীন। দীর্ঘদিন আমাদের এখানে শেখ হাসিনা আশ্রয় ছিলেন, 6 বছর না 8 বছর এখানে আশ্রয় ছিলেন। সেই সময়তে তখন থেকে কিন্তু সোনিয়া গান্ধীর এইবার ইন্দিরা গান্ধীর খুব কাছের মানুষ। যাই হোক, সে নিয়ে আমি অনেক কথা বলেছি। তারা তার মনোভাব জানতে গিয়েছিলেন এবং সব থেকে খটকার বিষয়, এখানে কেন্দ্রের তরফে হরিশ সালভে, যিনি আমাদের এতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যিনি একজন পাকিস্তানে বন্দী আমাদের ভারতীয়, তার ফাঁসির আদেশ নিয়ে লড়াই করে যাচ্ছেন এবং ফাঁসির আদেশ কিন্তু আটকে রেখে দিয়েছেন। কুলভূষণ যাদব বলে একজন ব্যক্তি, তাকে পাকিস্তান ইরানের মাটি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে ইরান চার্জে তাকে ডুবিয়ে রেখে দিয়েছে ফাঁসির আদেশ দিয়ে, কিন্তু আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি। কারণ ভারত ধমকি রেখে দিয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এখন মামলা চলছে, সেই মামলাকে উপেক্ষা করে যদি ফাঁসি দাও তাহলে পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন এই যে 2 জন আইনজীবী গেছিলেন, 2 জন আইনজীবী তারা অনেক দস্তাবেজ নিয়ে গিয়েছিলেন, এটুকু খবর আমি পেয়েছি, অভিষেক মনু সিংভি এবং হরিশ সালভে। আপনাদের মনে থাকতে পারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা একটি মামলা করেছিলেন, সেই মামলাটির শুনানির দিন সম্ভবত এগিয়ে আসছে। সেই মামলাটির সঙ্গে এই 2 জন আইনজীবীর, একজন কংগ্রেসের অভিষেক মনু সিংভি এবং একজন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওই কিংস কাউন্সিলের সদস্য হরিশ সালভে, তারা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে লড়াই করতে পারেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খারিজ করে দেবেন। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অর্ডারের যদি বাইরে যদি বাংলাদেশ যায়, বাংলাদেশ সরকার, তাহলে অস্তিত্ব থাকবে না। সারা পৃথিবী মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়, সেখানে বাংলাদেশ যদি না মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায় যে এই সরকার অবৈধ, বৈধ প্রধানমন্ত্রী তিনি এখন গিয়ে ক্ষমতা নেবেন, যদি এই রায় বেরোয় তাহলে ভারতবর্ষ তার 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন। এটা আমার নিজস্ব বিশ্লেষণ, আর মেবি রং মেবি রাইট। নইলে পরে এই আইনজীবীরা যাবেন কেন? তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডেটটা এগিয়ে আসছে, শুনানির ডেটটা এগিয়ে আসছে, দুটোকে আপনি এক করুন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতারা তারা গেছেন কেন? এক করুন মনোভাবটা জানতে, এবং ভারতবর্ষের হয়ে এরা রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। সত্যি কি হয়েছে না হয়েছে সেটা জানতে আমাদের সময় লাগবে। আমি কখনোই দাবি করব না যে আমি পুরোটা জানি। কাল বহু রাত অব্দি আমি জেগেছিলাম যে কিছু খবর যদি পাই, কিন্তু কোন পক্ষ থেকে কোন রকম খবর আমার কাছে আজ অব্দি এসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন দুপুর 3:30 আমি যখন রেকর্ডটা করছি, ফলে আমাদের এখন এইটুকু জেনেই সন্তুষ্ট থাকতে হবে, ভবিষ্যতে যদি এই সম্পর্কে কোনো খবর পাই তাহলে পরে নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এটা জানবেন যে এই যে 4 জন দেখা করেছে, 4-5 জন দেখা করেছেন, এবং আপনারা জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনা যে মামলাটি করেছিলেন সেই মামলাটির তারিখ কিন্তু এগিয়ে আসছে। সেই মামলার সঙ্গে এই আইনজীবীদের এবং রাহুল, প্রিয়াঙ্কার ওনার সঙ্গে দেখা করার একটা যোগসূত্র আছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ভারতবর্ষ আর দেরি করবে না, ভারতবর্ষ তাড়াতাড়ি শেখ হাসিনাকে তার দেশে ফেরাতে চায়। আর যেহেতু
আমাদের তারেক রহমান ইউনুসের ছাড়া জুতোয় পা গলিয়ে এখন চলছেন, পাকিস্তানের সঙ্গে ভালো রকম দহরম বহরম করছেন, এবং খলিলুর রহমান তিনি তুর্কিকে 3 বার ঘুরে এলেন, ফলে আর ভরসার জায়গা নেই। যারা ক্ষমতায় বসাতে পারে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে পারে, ফলে একটা গভীর কিছু হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে সেটা সামনে আপনারা বুঝতে পারবেন। আমি এই বিষয়ে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করে নিজেকে বিতর্কের মধ্যে জড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বামপন্থীরা আন্তরিক, সুতরাং আমরাও আছি তোমাদের চয়েসের লিস্টে। ভবিষ্যতে দ্বিতীয়ত, ভবিষ্যতে যদি তৃণমূল দুর্বল হয় তবে যেন মুসলিম ভোট পুনরায় তাদের কাছে ফিরে আসে, ঠিক যেভাবে তার মুসলিম ভোট কংগ্রেস বা বামেদের ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিল। এবার দ্বিতীয় বিভাগ, হাং অ্যাসেম্বলি এবং তলে তলে সমঝোতার বার্তা। রাজনীতিতে পারসেপশন বা ধারণা খুব বড় কথা। কংগ্রেস ও সিপিএম যখন ঠাড়ে ঠোরে বলে যে ত্রিশঙ্কু বিধানসভা হলে তারা তৃণমূলকে সমর্থন দেবে, তখন সাধারণ ভোটারের কাছে একটি পরিষ্কার বার্তা যায়, এরা সবাই এক পক্ষ আর বিজেপি অন্য পক্ষ। 2021-এর বিধানসভা বা 2024-এর লোকসভা ভোটের দিকে তাকালে দেখা যায় যেখানেই বাম কংগ্রেস দুর্বল হয়েছে সেখানকার মুসলিম ভোট সরাসরি তৃণমূলের বাক্সে গেছে। আর ঠিক সেই কারণে হিন্দু ভোটারদের একটি বড় অংশ নিজেদের নিরাপত্তাহীন মনে করে বিজেপির দিকে ঝুঁকেছে। বাম কংগ্রেসের এই তৃণমূলকে সমর্থন করার তত্ত্ব আসলে বিজেপির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি প্রচার করার সুযোগ পাচ্ছে যে বাকি সব দল মিলে হিন্দুদের কোণঠাসা করার চেষ্টা করছে এবং মুসলিম তোষণকে মূলধন করেছে। এবার তৃতীয় বিভাগটা বলি, রিঅ্যাক্টিভ পোলারাইজেশন বা প্রতিক্রিয়াশীল মেরুকরণ। দেখুন, যখনই কোনো রাজনৈতিক জোট নির্দিষ্ট একটি সম্প্রদায়ের স্বার্থ বা তাদের ভোট পাওয়ার জন্য অতিরিক্ত মরিয়া ভাব দেখায়, তখন অন্য সম্প্রদায়ের মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়। একে সমাজতত্ত্বের ভাষায় বলা হয় রিঅ্যাক্টিভ পোলারাইজেশন। উদাহরণ দিই, অসম এবং উত্তরপ্রদেশের উদাহরণ টানা যায় এই প্রসঙ্গে। অসমে বদরুদ্দিন আজমলের AIUDF এর সাথে কংগ্রেসের জোট হওয়ার ফলে হিন্দু ভোট ব্যাপকভাবে বিজেপির দিকে মেরুকৃত হয়েছিল, কারণ সাধারণ হিন্দু ভোটারের মনে হয়েছিল এই জোট অসমের হিন্দুদের স্বার্থের পরিপন্থী। একই হাল উত্তরপ্রদেশে। সমাজবাদী দল ও কংগ্রেস জোট বেঁধে মুসলিমদের স্বার্থ রক্ষায় নেমেছে। এর ফলে ওই দল দুটির হিন্দু সমর্থকরা ব্যাপকভাবে শিবির পরিবর্তন করেছে। এমনকি হিন্দুদের মধ্যে যে বড় সংখ্যক আনডিসাইডেড ভোটার থাকে তারাও বিজেপির কমিটেড ভোটার বেসে এসে গেছে। এই যেমন এসেছে অসমে, পশ্চিমবঙ্গেও ঠিক এটাই ঘটছে। যে হিন্দু ভোটার হয়তো এখনো বিজেপিকে পুরোপুরি সমর্থন করেন না, কিন্তু যখন তিনি দেখেন যে বাম কংগ্রেস নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়েও তৃণমূলের যাদের বিরুদ্ধে তারা সারা বছর দুর্নীতির অভিযোগ তুলে এখন চুপ, তাদের সাথে হাত মেলাতে চাইছে শুধু মুসলিম সেন্টিমেন্ট জেতার জন্য, তখন সেই ভোটারটি বিজেপির হিন্দু রক্ষাকর্তার ন্যারেটিভকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন। তথ্যের আয়নায় মেরুকরণ। আসুন কিছু পরিসংখ্যানের দিকে তাকাই। 2021 বিধানসভা নির্বাচনে CSDS লোকনীতির তথ্য অনুযায়ী মুসলিম ভোটের প্রায় 75 থেকে 80% তৃণমূল পেয়েছিল। অন্যদিকে হিন্দু ভোটের 50%-এর বেশি গিয়েছিল বিজেপির পক্ষে, যারা কয়েক বছর আগেও ছিল সিপিএম কিংবা কংগ্রেসের তাদের সমর্থক। এইবার দেখুন যে বাম এবং কংগ্রেসের হিন্দু ভোট ব্যাংক 2019-এর পর থেকে ক্রমাগত ক্ষয়ে বিজেপিতে চলে গেছে, আর তাদের যেটুকু মুসলিম ভোট অবশিষ্ট ছিল তাও বিজেপি ভিত্তিতে তৃণমূলের দিকে সরে গেছে। এখন বাম কংগ্রেসের এই নতুন কৌশল, বিজেপির উঠতে তৃণমূলকে সমর্থন, যে কটা বাকি রয়েছে অবিজেপি, যারা এখনো হিন্দু ভোটারদের যারা এখনো বিজেপি হয়নি, তাদেরও কনফিউজড করে দিচ্ছে। তাদের মনে হচ্ছে কংগ্রেস বামকে ভোট দিয়ে ভোট নষ্ট করে লাভ নেই, কারণ শেষ পর্যন্ত এরা সবাই তৃণমূলের সঙ্গেই যাবে।
এই মানসিকতা বিজেপির হিন্দু ভোটের শতাংশ 50 থেকে বাড়িয়ে 60-70% নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আর সেটা যদি হয় তাহলে কি হবে বলার অপেক্ষা রাখে না। আমি ব্যক্তিগতভাবে সল্টলেক ও উত্তর কলকাতার বহু সিপিএম সমর্থকের এমনকি দলের সক্রিয় সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি এরা সিপিএম এর মিটিংয়ে মিছিলে যাচ্ছেন কিন্তু ভোট দেবেন বিজেপি প্রার্থীদের। এইসব বাম নেতা কর্মীদের পারিবারিক মূল তো অনেকেরই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে। হঠাৎ এত বছর পরে তারা বুঝতে পারছেন যে বাপ ঠাকুরদারা রিফিউজি হয়ে চলে এসেছিলেন এই বঙ্গে, উদ্বাস্তুদের নিয়ে জোর রাজনীতি করত বামেরা, তা দেখে এই উদ্বাস্তুরা বামপন্থীদের বড় সমর্থক হয়ে গিয়েছিল। এখন তাদের বংশধরদের মনে ভয় তৈরি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা বাড়ছে এবং বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের সৌজন্যে যেভাবে তাদের বারবারন্ত হচ্ছে, তাতে হয়তো পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হবে তাদের বা তাদের উত্তরসূরিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল উৎসাহে সরস্বতী পুজো করা হয়, কয়েকশো সরস্বতী পুজো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ছাত্ররা করে, তারা দল বেঁধে আলাদা আলাদা করে। কিন্তু পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে সরস্বতী পুজো আজ করতে দেয় না স্থানীয় মুসলিমরা। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলার বহু গ্রামে সন্ধেবেলায় শাঁখ বাজতে পারে না, কারণ তাতে আজানের অসুবিধা হবে। মসজিদের পাশ দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যাওয়া নিষিদ্ধ। সবার উপর দেশভাগের পর যে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা 18-19% ছিল, সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন 30 ছাড়িয়ে 35 ছুঁই। পশ্চিমবঙ্গের হিন্দু তাই সন্ত্রস্ত, আরো একবার উদ্বাস্তু হওয়ার ভয়ে। এই সর্বনাশা পরিস্থিতির শুরু বামেদের আমলে আর পূর্ণতা টিএমসির জমানায়। এই পরিস্থিতি কি নির্দেশ করছে? লাভ কার? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর ত্রিভুজ নয়, বরং এটি একটি সরল রেখায় পরিণত হয়েছে। এক প্রান্তে বিজেপি সরল রেখার, আর অন্য প্রান্তে তৃণমূল, যাকে পরোক্ষভাবে বাম কংগ্রেস অক্সিজেন দিচ্ছে। বাম কংগ্রেসের কৌশলের কথা তো আগেই বলেছি, মুসলিমদের চোখে নিজেদের প্রাসঙ্গিক রাখা, কিন্তু এর ফলে তারা মেজরিটি হিন্দু সেন্টিমেন্ট কিন্তু হারিয়ে ফেলছে। আর বিজেপি এই সুযোগে একমাত্র বিকল্প এবং হিন্দু স্বার্থের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেকে তুলে ধরতে পারছে। ভবিষ্যতে যদি মুসলিম ভোট কোনো কারণে তৃণমূল থেকে সরে যায়, তবে তা বাম কংগ্রেসের কাছে ফিরবে কি না তা সময় বলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের এই অবস্থান বিজেপিকে রাজনৈতিকভাবে আরো শক্তিশালী করছে এবং হিন্দু ভোটের মেরুকরণকে চূড়ান্ত রূপ দিচ্ছে। আর এই চূড়ান্ত মেরুকরণের পরিণাম এটাই হতে চলেছে, হাং অ্যাসেম্বলি হবে না, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে। সেই সম্ভাব্যতা কিন্তু দিনে দিনে স্পষ্টতর হচ্ছে। রাজনীতির এই জটিল খেলায় শেষ হাসি কে হাসবে তা সবসময় তার সময়ই বলবে। তবে এটুকু পরিষ্কার যে পশ্চিমবঙ্গের ভোট আজ আর শুধু উন্নয়নের উপর ভিত্তি করে হবে না, দুর্নীতির উপর ভিত্তি করে হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের জালিয়াতির রাজনীতি থেকে মুক্তির সংগ্রাম ঘিরে হচ্ছে না, তা হয়ে দাঁড়িয়েছে অস্তিত্বের লড়াই। টিএমসির কাছে রাজনৈতিক কর্তৃত্ব রক্ষার লড়াই, কংগ্রেস সিপিএম এর কাছে মুসলিম ভোট ফিরে পাওয়ার লড়াই, মুসলিমদের কাছে নতুন পাওয়া গুরুত্বকে বাঁচিয়ে রাখার লড়াই, সেটা লড়ছে মুসলিমরা, এবং হিন্দুদের কাছে আর একবার উদ্বাস্তু যাতে না হতে হয় সেই লড়াই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাম কংগ্রেসের এই অবস্থান কি সত্যিই বিজেপির জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। বাংলার রাজনীতির এমন আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।